ওকে, ল্যাব 15। তো ল্যাব 15-এ 4টা পার্ট আছে। 4টা পার্টই এই ভিডিওতেই ট্রাই করব শেষ করার। তো এখানে প্রথমত কি কি করা হয়েছে পার্ট 1-এ, ক্লাস এ, তার মধ্যে একটা ইনার ক্লাস বি, নেস্টেড ক্লাস। আর ক্লাস সি একটা তৈরি করা হয়েছে যেখানে বলছে এক্সটেন্ডস এ ডট বি, এক্সটেন্ডস এ ডট বি, অর্থাৎ এই ইনার ক্লাস বি এর সরাসরি তার বি অ্যাক্সেস করা যাবে না, এর হেল্প নেওয়া লাগবে। সো এ ডট বি দেওয়া আছে। অ্যাকচুয়ালি সি কার চাইল্ড ক্লাস? এই ক্লাস বি এর চাইল্ড ক্লাস, ক্লাস এ এর না। ঠিক আছে, এগুলো তো একদম বেসিক পড়া, আমরা পড়ছি আগেই। এখানে এবার এই সি এর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে। সি এর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে যেখানে প্যারামিটার হিসেবে ক্লাস এ টাইপের অবজেক্ট পাস করা হয়েছে এবং পরে সেই অবজেক্ট ডট সুপার দেওয়া হয়েছে। এটা না দিলে এরর আসবে, ওইটা একদম নিচে মেইনের সময় দেখাবো একবারে। এবার মেইন মেথডে আসি। সেইখানে কি করছে, একটা স্ট্যাটিক মেথড ক্রিয়েট করা হয়েছে, মানে অ্যাকচুয়াল মেইন মেথডটা আমাদের এইখানে। ঠিক আছে, তো আমাদের এখানে একটা স্ট্যাটিক মেথডও ক্রিয়েট করা হয়েছে এম নামে, যেখানে ট্রাই রাখা হয়েছে। ট্রাই আর ফাইনালি, মানে ফাইনালি দিলে আবার ক্যাশ রাখা ম্যান্ডেটরি না, অর্থাৎ ক্যাশ বা ফাইনালি কিছু একটা রাখতে হবে। তাহলে যেখানে ট্রাই দেওয়া হয়েছে, খেয়াল করি সবাই, ট্রাইয়ের মধ্যে তো অবশ্যই ঢুকবে, তাই না? ট্রাইতে আসলে কি, এই প্রথমে ট্রাই প্রিন্ট করবে, এরপরে কি আছে, সিস্টেম ডট এক্সিট জিরো। এটার মানে কি, রিসেন্ট মানে আমরা দেখছি এর আগে যে এই সিস্টেম ডট এক্সিট জিরো হইলে পুরা কোড এখানে স্টপ হয়ে যাবে। পরবর্তীতে কি আছে না আছে এগুলা দেখার কোনো দরকার নাই, সরাসরি এইখানেই পুরা কোড স্টপ। তার মানে এই এম মেথডকে যদি আমরা কল দেই কোনো সময়, তাইলে কি শুধু ট্রাই লেখা এসেই স্টপ হয়ে যাবে, কোডের বাকি কোনো কিছু এক্সিকিউশন হবেই না। যেমন এখানে আমরা দেখি আরো কত কিছু কল দেয়া আছে, যদিও এই কলে মনে হয় না কিছু প্রিন্ট হবে, হোয়াট এভার। বাট এখানে আমরা একটা চেকার রাখতে পারি, লাইক আই সাপোজ এইটা রাখলাম, যে এইখানে এটা প্রিন্ট হবে। তো আমি যদি রান করি, তো এইখানে এই যে শুধুমাত্র ট্রাই, অর্থাৎ এই এম মেথড প্রথমে কল হয়েছে, এখানে গেছে ট্রাই লেখা হয়েছে, সিস্টেম ডট এক্সিট হয়ে গেছে। পরবর্তীতে যে এই যে প্রিন্ট আছে, এত অবজেক্ট তৈরির কত কিছু আছে, আর কিছু এক্সিকিউট হয়নি, ট্রাই লেখা হয়েছে, কোড শেষ। ঠিক আছে, সো এখানে আর ফাইনালি তো কোনো সময় যাবে না, এখানেই শেষ। তো এম মেথড কল দিলে এটাই হবে, জাস্ট এতটুকুই দেখানো হয়েছে, মানে মেইনলি সিস্টেম ডট এক্সিট যেটা আমাদের এক্সামে আসছিল। পরবর্তীতে এখানে কি করা হয়েছে, এ ডট বি, ডেটা টাইপ নেওয়া হয়েছে এ ডট বি আকারে, এবং ভেরিয়েবল নিচ্ছি আমরা বি। এ ডট বি মিনস কি, এই ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করতেছি এই ক্লাস বি এর। তো সরাসরি তার ক্লাস বি অ্যাক্সেস করা যাবে না, যেহেতু তার আউটার ক্লাস আছে, সেই আউটার ক্লাস ডট ইনার ক্লাস দিতে হবে। এবং বি হচ্ছে তাহলে ওই ক্লাস বি টাইপের অবজেক্ট, ভেরিয়েবল আর কি। এখানে আমরা এবার অবজেক্ট ক্রিয়েট করব। তো অবজেক্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা কি খেয়াল আছে কিনা সবার, যে যদি কোনো সময় ইনার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয়, আমাদের ইনার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হলে আউটার ক্লাসের অবজেক্ট ডট তারপরে নিউ ইনার ক্লাস, এইটা হচ্ছে নিয়ম। তাহলে আউটার ক্লাস কে আছে, ক্লাস বি এর, আচ্ছা একটু বড় করি, ক্লাস বি এর আউটার ক্লাস কে, ক্লাস এ আছে। দ্যাট মিনস আমাদের আগে ক্লাস এর একটা অবজেক্ট নিতে হবে, ডট ক্লাস বি এর অবজেক্ট তৈরি করতে হবে। আমরা চাইলে এমনও করতে পারতাম, সবার আগে মনে আছে, সাপোজ পি টি সমান নিউ এ, এটা দিছি। এই যে এই, আচ্ছা সরি, পি তো এখানে দেওয়া যাবে না, মানে এইখানে এ, ভেরিয়েবলের নাম পি দিলাম, নিউ এ করা হয়েছে। তাই কি এই পি ভেরিয়েবলটা কি একটা অবজেক্ট না? নিউ এ করা হয়েছে, অর্থাৎ এর একটা অবজেক্ট আমি এই ভেরিয়েবল স্টোর রাখছি। তো এইখানে এখন আমি পি দিতে পারবো, অর্থাৎ ইনার ক্লাসের অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে নিয়মে কি ছিল, যে আউটার ক্লাসের অবজেক্ট ডট ইনার ক্লাসের অবজেক্ট। তো এটা হচ্ছে সেভাবে ক্রিয়েট করা হয়েছে। দেন আমাদের নর্মালি একটা এর অবজেক্ট তৈরি করে দেখানো হয়েছে। এবার সি, সিতে নিউ সি কল করা হয়েছে, কিন্তু শুধু নিউ সি কল করলে কাজ চলবে না, কারণ সি হচ্ছে ওইদিকে আবার ইনার ক্লাসের একটা চাইল্ড। এখন যদি আমি শুধু এমন দিই, সাপোজ এইটা বাদ, শুধু এমন একটা ফাঁকা কনস্ট্রাক্টর দেই, তাইলে চলবে না। যখন আমি কোন একটা ইনার ক্লাসের চাইল্ড পাবো, এবং সেইটারে যদি আমার কি করতে হয়, মানে সেইটার অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কানেকশন বলে দেওয়া লাগে আর কি। এইভাবে এটা দিলে হবে না, আমাদের কানেকশন এইভাবে আমাদের জানাই দিতে হবে যে
এইখানে আমরা পাস করব সেই আউটার ক্লাসের অবজেক্ট টাইপের একটা রেফারেন্স, এবং সেই অবজেক্ট ডট সুপার দিলেই শুধুমাত্র আমাদের এই ক্লাসের অবজেক্ট দেন তৈরি হওয়া পসিবল। ঠিক আছে, এই কানেকশনটা দিয়ে দিতে হবে, অর্থাৎ আউটার ক্লাস, অর্থাৎ ও যেই ইনার ক্লাসের অবজেক্ট, তার যে আউটার ক্লাস আছে সেই টাইপের একটা প্যারামিটার এখানে নিতে হবে। দেন সেই আউটার ক্লাস ডট সুপার এই কিওয়ার্ড দিলে দেন আমার এখানে কি এটার অবজেক্ট অ্যাকচুয়ালি সাকসেসফুলি তৈরি হবে। এটা রুলস এখানে আর কি, আমি যতটুকু বুঝলাম। পার্ট টুতে কি আছে? আচ্ছা, পার্ট টুতে মেনলি থ্রেড নিয়ে। তো এখানে কি করা হয়েছে, প্রথমে আমরা জানি কি দুইভাবে ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে রানেবলকে ইমপ্লিমেন্ট করে, আরেকটা হচ্ছে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে। তো এখানে প্রথমত ক্লাস এ তৈরি করেছে, সে কি করছে, রানেবলকে ইমপ্লিমেন্ট করছে। আর আমরা কি জানি এগুলোর মধ্যে অবশ্যই পাবলিক ভয়েড রান এই মেথডটা থাকা লাগে, কারণ এইখান থেকে মূলত থ্রেড স্টার্ট হয়। তাইলে এই রানেবলের মধ্যে এখানে অনেক কিছু আছে। আচ্ছা, এখানে কি কি আছে আমরা একটু রিমাইন্ড করি। প্রথমত প্রিন্ট করবে চাইল্ড থ্রেড, যদি এখানে আসে আর কি, আমরা যদি এটা কল দিই, তারপরে থ্রেড টি ইকুয়ালস টু থ্রেড ডট কারেন্ট থ্রেড। এটা কি করে, এই টি ভেরিয়েবলের মধ্যে কারেন্ট থ্রেড অর্থাৎ বর্তমানে কোন থ্রেড, এটা কি রানিং আছে নাকি কে আছে, বা মানে এখনকার থ্রেডের অবস্থা এখানে কি স্টোর হয়। এখানে এই যে রিটার্নস দ্য থ্রেড অবজেক্ট ফর দ্য কারেন্ট থ্রেড। দেন কি এখানে টি প্রিন্ট করা হবে, টি ডট থ্রেড আইডি, টি ডট গেট নেম, টি ডট গেট প্রায়োরিটি। এগুলো কি থ্রেডের একটা আইডি প্রিন্ট হবে এখানে, থ্রেডের নাম প্রিন্ট হবে এখানে, থ্রেডের প্রায়োরিটি কত আছে সেটা প্রিন্ট হবে এখানে। তো আমরা কি জানি আইডি হচ্ছে ইউনিক নাম্বার, যেটা তোমার এই থেকেই দেয়া হয়, এটা সিস্টেম নিজে থেকেই দেয়। গেট নেম থ্রেডের নামের উপর ডিপেন্ড করতেছে। আর গেট প্রায়োরিটি, প্রায়োরিটি হচ্ছে এইটার প্রায়োরিটি ভ্যালু আমরা কি দেখছিলাম, মিনিমাম 1 আর ম্যাক্সিমাম 10 পর্যন্ত। তো সেইখানে যদি কোনো প্রায়োরিটি সেট করা না থাকে, বাই ডিফল্ট কি 5 প্রায়োরিটি হিসেবে থাকে। আর এখানে চাইল্ড থ্রেড ইন্ডেড। সেমভাবে এখানেও আছে চাইল্ড থ্রেড এক্সটেন্ডস। তো এখানেও সেম ওইগুলাই, যখন যেটা রান করবো এটার কাজ চলবে আর কি। আর এগুলা দেখবো আস্তে আস্তে। সবই আপাতত কমেন্ট করে এক এক করে আগে। প্রথমত মেনে আমাদের কি করতে হবে, আমাদের এই থ্রেড ক্লাস এগুলো কি এক্সেপশন ক্রিয়েট করতে পারে। তো থ্রোজ এন্টার এক্সেপশন, মানে সে একটা থ্রোজ বা থ্রো শুধু এক্সেপশন দিয়ে দিলেও হবে, অর্থাৎ এই থ্রেড ক্লাসের এই জিনিসগুলো এক্সেপশন থ্রো করতে পারে, কোনো জায়গায় স্টাক হয়ে যেতে পারে, স্লিপ হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো এগুলোর জন্য এক্সেপশন থ্রো করে দিতে হয় পুরোপুরি। এখানে যদি করে দেয় আমাদের আলাদা করে আর ট্রাই কেস দেওয়া লাগতেছে না। এখন থ্রেড টি ইকুয়ালস টু থ্রেড ডট কারেন্ট থ্রেড, এই টি এর মধ্যে আমি আপাতত কারেন্ট থ্রেডটাকে স্টোর করলাম। এবং এইখানে যদি আমি নর্মালি প্রিন্ট করি, এটা কি আমাদের মেইন থ্রেড না, মেইন ক্লাসের এই যে প্রথমত থ্রেড টি, টি এর মধ্যে কি অ্যাকচুয়ালি সবকিছু স্টোর হয় একসাথে। প্রথমত টি প্রিন্ট করলে এটা যে থ্রেড, এখানে কি কি এই অ্যাকচুয়ালি টি এর মধ্যে কারেন্ট থ্রেড দিলে কি কি স্টোর হয়, তার থ্রেড নেম, তার প্রায়োরিটি, আইডি, এগুলো স্টোর হয়। তো এই যে আইডি হচ্ছে 3, এইটা হচ্ছে আমাদের আইডি, এটা হচ্ছে থ্রেডের নাম, কোন থ্রেডে আছি আমরা। আর এইটা হচ্ছে আমাদের প্রায়োরিটি, আর এইটা মেবি ক্লাস নেম আই গেস, মানে কোন ক্লাসের মধ্যে চলতেছে। এটা কোন ক্লাসে, আচ্ছা ওয়েট চেক করি। সরি সরি সরি, টি ডট সেট নেম এবিসি। এখন যদি আমরা রান করি, তো এখানে তো এখানে আমরা তো প্রিন্ট ওইখানে করতেছিলাম, সরি এইখানে আর কি দিতে হবে, কারণ আমাদের প্রিন্টটা তো এই লাইন হইতেছে। সো এইখানে যদি এখন রান করি, এই তো এটা হচ্ছে আমাদের আইডি, এটা হচ্ছে থ্রেডের নাম, এটা হচ্ছে প্রায়োরিটি, আর লাস্টেরটা হচ্ছে কোন ক্লাসের মধ্যে করতেছে সেটা আর কি। তো তাইলে আমাদের সেকেন্ড হচ্ছে নেম। আর এখানে আমরা আলাদা আলাদা করে যে থ্রেড আইডি যদি প্রিন্ট করি, তাহলে এই যে থ্রি প্রিন্ট হয়েছে, গেট নেম হইলে এবিসি আমরা যেহেতু নাম সেট করছি এটা প্রিন্ট হয়েছে, গেট প্রায়োরিটি ডিফল্ট ভ্যালু 5।
আর এটা তো মেবি মনে আছে, আমরা সেট নেম, সেট প্রায়োরিটি এই ফাংশনগুলো পড়ছি আগে। তো এরপরে আচ্ছা এটার প্রিন্ট সরাই ফেলি যেহেতু এতটুকু আমাদের হয়ে গেছে। এখন এখানে আছে যে থ্রেড সিটি নিউ এ, এটা কি করা হয়েছে দেখি। সিটি নামক একটা থ্রেড ক্রিয়েট করা হয়েছে, যেখানে নিউ থ্রেড, সেখানে আমরা অবজেক্ট পাস করছি। থ্রেড সিটি নিউ থ্রেড, সেখানে কি একটা এ ক্লাসের অবজেক্ট পাস করে দেওয়া হয়েছে, যেটাকে আমাদের রানেবল ইমপ্লিমেন্ট করার সিস্টেম, যে আমাদের একটা নিউ থ্রেড থ্রেড অবজেক্ট ক্রিয়েট করা লাগে আর সেখানে একটা অবজেক্ট পাস করা লাগে। আমরা কোন ক্লাসের, যেই ক্লাসটা কি রানেবলকে ইমপ্লিমেন্ট করছে সেই ক্লাসের অবজেক্ট পাস করে দেওয়া লাগে। আই গেস এগুলোর মতো মনে আছে, আমরা বেসিক থ্রেড এগুলার স্লাইডে আমরা পড়ে আসছি। তো যদি আমরা এটা পাস করে দেই, দেন কি এই সিটির মধ্যে ওই থ্রেডটা চলে আসছে, এবং সিটি ডট স্টার্ট দিলে কি থ্রেডটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে যাবে। আর কিছু তো প্রিন্ট নাই, থ্রেড স্টার্ট হলে কি হবে, যেহেতু আমরা এই ক্লাস এর অবজেক্ট পাস করছি এবং রানেবল ইমপ্লিমেন্টের, এটাই তো মূলত আমরা এটার কাজ করছি। সিটি ডট স্টার্ট দিলে কি মূলত এই রান মেথড চালু হবে। তো আমরা যদি রান করি, তাহলে এই যে প্রথমে চাইল্ড থ্রেড প্রিন্ট হয়েছে, টি এর মধ্যে কি কারেন্ট থ্রেডের সব কিছু আসলো, এবং সেখানে যে টি যদি আমরা প্রিন্ট করি, তাকে একটা ইউনিক আইডি দেওয়া হয়েছে। এখানে থ্রেড জিরো নাম দিছে বাই ডিফল্ট, মানে জাভা এর থ্রেড জিরো থ্রেড ওয়ান এমনি করে নাম দিতে থাকে। দেন প্রায়োরিটি ডিফল্ট ভ্যালু 5, আর এটাও কি মেইন থেকেই কল হয়েছে, মেইন গ্রুপের, সেখান থেকে আই গেস মেইন নামটা আসছে, আর লাস্টে কি চাইল্ড থ্রেড এন্ডেড। এখন পরবর্তীতে উম, এটা আবার বি সিটি নিউ বি সিটি ডট স্টার্ট। এখন বি সিটি মিনস কি, এখন আমরা এই ক্লাসটাকে করতেছি, আর ক্লাস এক্সটেন্ড থ্রেডকে যদি এক্সটেন্ড করা হয় তখন কি আমাদের কোনো অবজেক্ট পাস করা লাগে না, সরাসরি অবজেক্ট ক্রিয়েট করলে আমাদের হয়ে যায়। এবং সিটি ডট স্টার্ট দিলে কি অবশ্যই আমাদের এটা চালু হবে। আমরা কি এখানে জাস্ট দুইটা বেসিক রুল আর কি, যে ইমপ্লিমেন্ট করলে কি হয় আর এক্সটেন্ড করলে কি হয়, আগেরই পড়া সব। তো এখানে রান করলে প্রথম কি, যে চাইল্ড থ্রেড এক্সটেন্ড এটা আসছে, আর এটা হচ্ছে জিরো নাম দিচ্ছে জাভা, ওকে 26 আইডি দিছে, 5 দিছে, মেইন দিছে, এগুলাই আবার আমরা আলাদা আলাদা করে প্রিন্ট করছি, এবং লাস্টে চাইল্ড থ্রেড এক্সটেন্ড এন্ডেড। তো এটা জাস্ট বেসিক দুইটা আমরা প্রিন্ট করা দেখলাম। এখন হচ্ছে অ্যানোনিমাস ক্লাস তৈরি। মনে হচ্ছে নিশ্চয়ই সবার যে এখানে কি করা হয়েছে, একটা নতুন মানে থ্রেড ভেরিয়েবল নাম দিয়েছি, যেখানে নিউ থ্রেড করতেছি, ঠিক আছে, নিউ থ্রেড কল দিলাম। এইবার অ্যানোনিমাস ক্লাসের ক্ষেত্রে মনে আছে যে আমরা অবজেক্ট ক্রিয়েটের এই মানে কিওয়ার্ডটা লেখার পরে কি করি, সেখান থেকে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে দিতে হয়, এবং সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে এর ভিতরে আমরা সেই কাজগুলো করতে পারি যেটা আমি নতুন একটা ক্লাস লিখলে করতাম। এই যে ঠিক এটার মতো, যে আমি কি অ্যাকচুয়ালি এখানে কি আমি একটা নাম দিয়ে দিছি, যে ক্লাস বি তৈরি করছি, সে কি করছে থ্রেডকে এক্সটেন্ড করছে, এবং ভিতরে তার কার্যকলাপ দিছি। অ্যানোনিমাস ক্লাস ঠিক সেটাই, শুধুমাত্র এখানে কি নিউ থ্রেড যখন দিছি, সে ইন্টারনালি কি করছে, একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি করছে, সে কি করছে এই থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করছে। এক্সটেন্ড করার পরে কি করছে, ভিতরেই যে কার্যকলাপ আছে, এর কোনো নির্দিষ্ট ক্লাসের নাম আমরা দেই নাই, অ্যানোনিমাস একটা ক্লাস হিসেবে আছে, সে কি করছে, এখন তার ভিতরে যদি আমি কাজগুলো দেই, সে একটা আউটার ক্লাসের মতোই কাজ করবে। অর্থাৎ এই ক্লাস দিয়ে আমরা যেই কাজগুলো করতে পারতাম, সেই কাজটা আমি এইখান থেকেও করতে পারতেছি। জাস্ট এতটুকুই, যে প্রথমে এমনই, আর অবজেক্ট ক্রিয়েটের সময় যে আমাদের নর্মালটা কি ছিল, সরি এখানে জাস্ট অবজেক্ট ক্রিয়েট করো, স্টার্ট করে দাও, শেষ। কিন্তু এখানে অবজেক্ট ক্রিয়েটের সময় আমি কি করছি, নতুন একটা ক্লাস অ্যানোনিমাস ক্লাস গঠন করে ফেলছি, যার মধ্যে কি তার ভিতরগত কার্যকলাপ, ভয়েড রান মেথড, এগুলো আমরা দিয়ে দিছি। তাইলে এখানে যদি ভয়েড রান দেওয়া হয়, এখানে কি চাইল্ড থ্রেড এনো, আর ভিতরে বাকিগুলা প্রিন্ট হইতেছে। তাহলে এটা যদি আমরা এখন রান করি, এক মিনিট, কইছিলাম আচ্ছা, আমরা এই সিটিটা ব্যাক করলাম অ্যানোনিমাস ক্লাস, এবং এই সিটিকে যদি আমি এখন স্টার্ট করি, তাহলে কি হবে, অ্যানোনিমাস এটা প্রিন্ট হবে একদম নর্মাল ক্লাসের মতোই। আমরা মেইনের মধ্যেই একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি করে নিছি, এবং এখানে এই যে চাইল্ড থ্রেড এনো প্রিন্ট হতেছে, আর আগের মতোই সবগুলা জিনিস আমরা এখানে প্রিন্ট করতে পারতেছি। ওকে, এবার
এটা আচ্ছা এটা থাক, কারণ আমাদের এখানে সিটি ডট জয়েন, মানে এগুলো বাদ না দিয়ে বাদ দিয়ে দিলে তো সিটি ডট জয়েনের কাজ দেখানো যাবে না। এখানে একটা জিনিস দেখি, সাপোজ এখানে জয়েন নাই। এখন যদি আমি রান করি, শুরুতে মেইন থ্রেড ইন্ডেক্স চলে আসতেছে। এটা দু একটা জিনিস প্রিন্টের পরেও আসতে পারতো, সেটা কোনো ম্যাটার না। তাহলে সিটি ডট জয়েনটা কি কারণে দেওয়া হতো মনে আছে কি সবাই? সিটি ডট জয়েন ছিল যে, যেইখানে আমি এই জয়েন ফাংশনটাকে কল দিব, জয়েন মেথডকে কল দিব, সেখানে কি করা হবে, ঠিক তার আগের কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত এই জয়েনকে সে ক্রস করবে না। এই যে সিটি ডট জয়েন দিছি মিনস এর আগের সব কাজ শেষ হয়ে আসতে হবে, তারপরেই এটা ক্রস করে এই মেইন থ্রেড ইন্ডেক্সের কাছে যাইতে পারবে। কারণ এই যে এখন কি দেখছি আমরা, মেইন থ্রেড ইন্ডেক্স সবার আগে আসছে না। এখন যদি রান করি, তাহলে কি হবে, এই যে মেইন থ্রেড ইন্ডেক্সটা একদম লাস্টে চলে আসছে, কারণ আগে এখানে সব কাজ হয়ে যাবে, দেন এখানে ডট জয়েনে আসবে, মানে সরি, দেন এখানে ডট জয়েন ক্রস করে এই প্রিন্টে আসবে, ঠিক আছে। এখন এখানে আরো কিছু আছে, থ্রেড ডট স্লিপ, আমরা তো জানি যে কি এখানে এসা স্লিপ করে থাকতে পারবে, লাইক এইটা আমি সরাই দিলাম, এইটা আমি এটার পরে দিই, তাহলে কি হয়, এখানে এসে 3 সেকেন্ড, এটা হলো মিলি সেকেন্ডে কাউন্ট, তো 3000 মিলি সেকেন্ডে 3 সেকেন্ড এখানে স্টপ থাকবে, পরে মেইন থ্রেড ইন্ডেট প্রিন্ট হবে। এমন খেয়াল করি, এখানে কি ইন্ডেট পর্যন্ত প্রিন্ট হয়ে থেমে আছে, 3 সেকেন্ড হওয়ার পরে এই যে মেইন থ্রেড ইন্ডেট এটা লেখা আসছে। এটা হচ্ছে স্লিপের কাজ। দেন টি ডট সেট নেম গেট প্রায়োরিটি, এগুলো কি আমরা ওই যে তখনই দেখা পেয়েছি, টি ডট সেট নেম দিলে কি আমরা একটা থ্রেডের নাম সেট করতে পারবো, সেট প্রায়োরিটি দিয়ে একটা প্রায়োরিটিও সেট করতে পারবো। আর এখানে প্রিন্ট করে আমি গেট নেম গেট প্রায়োরিটি এগুলোকে প্রিন্ট করে দেখতে পারি যে আমার নতুনটা আসলেই সেট হয়েছে কিনা। হয়ে গেল, সেই যে এ আর 10 সেট করছে, যে এ আর 10, একটু দেরি লাগছে কারণ এই যে এখানে স্লিপ দেওয়া ছিল। তো আশা করি বোঝা গেছে এখানে। পার্ট 3, আচ্ছা পার্ট 3 এটা মেবি এসেও দেখাইছি, স্লাইডের মধ্যেও ছিল মেবি এরকম একটা। তো এখানে কি একটা ক্লাস তৈরি করা হয়েছে কাউন্টের নামে, যেটার মধ্যে একটা ভেরিয়েবল আছে কাউন্ট, আর এখানে একটা মেথড আছে ইনক্রিমেন্ট, সে কি করে এই কাউন্টের ভ্যালুকে 1 করে বাড়ায়। এখানে সিঙ্ক্রোনাইজ দেওয়া হয়েছে, আমরা সিঙ্ক্রোনাইজড ক্যান দেওয়া হয়েছে, এটা সম্পর্কে স্লাইডে বিস্তারিত পড়ছি। যে সিঙ্ক্রোনাইজ কি করে, এই মেথডকে যদি একাধিক থ্রেড কল করে, তাইলে সিঙ্ক্রোনাইজড একটা সিরিয়াল ওয়াইজ এদেরকে এদের, অর্থাৎ একই সাথে সবাইকে ঢুকতে দেয় না। কারণ একই সাথে সবাই ঢুকলে মানে আমাদের কাউন্টে অনেক গরমিল হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে, একটা ব্যাংক স্টেটমেন্ট এমন জাতীয় জিনিস আমি স্লাইডে বুঝাইছিলাম। তো এখানে মেইন কথা হচ্ছে সিঙ্ক্রোনাইজ দেয়াই হয়েছে যাতে সঠিকভাবে এই কাউন্টটা প্লাস প্লাস ঘটে। বিস্তারিত বললাম না, একদম বিস্তারিত স্লাইডে বোঝানো আছে। এখন ক্লাস কাউন্টার থ্রেড, একটা কাউন্টার থ্রেড নামক ক্লাস ক্রিয়েট করছি, যেখানে কি থ্রেডকে এক্সটেন্ড করা হয়েছে। অবশ্যই থ্রেডকে এক্সটেন্ড করতে তো আমাদের থ্রেড ক্লাস লেখা লাগে না, এটা কি আমাদের থ্রেডের বিল্ট ইন ক্লাসই আছে, যেটাকে সরাসরি এক্সটেন্ড করা যায়। এবং এখানে কি ওই ক্লাস কাউন্টার টাইপের যেটা টাইপ নিছি, এবং একটা কাউন্টার ভেরিয়েবল নাম রাখছি এখানে। এখন কাউন্টার থ্রেড, এই কাউন্টার থ্রেডের একটা কনস্ট্রাক্টর এখানে ক্রিয়েট করা হয়েছে, যেখানে কি ওই কাউন্টার টাইপের একটা কাউন্টার ভেরিয়েবল দিস ডট কাউন্টার সমান কাউন্টার, অর্থাৎ এই দিস ডট কাউন্টার হচ্ছে এই কাউন্টার, আর এই কাউন্টারটা হচ্ছে আমাদের এই প্যারামিটারের কাউন্টার, ঠিক আছে। আর এখানে একটা রান মেথড আছে, যেহেতু কি এটা এক্সটেন্ড করছে থ্রেডকে, তো এখানে অবশ্যই ভয়েড রান এটা থাকা লাগবে। আর এখানে এই রানের মধ্যে আসলে কি করা হয়েছে, রানের মধ্যে i সমান 0 থেকে 1000 পর্যন্ত, অর্থাৎ 1000 বার এই লুপটা চলবে, এবং ওই 1000 কি কি করা হবে, এখানে কাউন্টার ডট ইনক্রিমেন্ট, অর্থাৎ এই মেথডটাকে কল করা হবে। কাউন্টার ডট ইনক্রিমেন্ট দিয়ে এই মেথডটাকে কল করলে কি হবে, কাউন্টের ভ্যালু 1 করে বাড়তে থাকবে। তাহলে 1000 বার যদি লুপ চলে, 1000 বার ইনক্রিমেন্টে কি কাউন্টের ভ্যালু 1000 হয়ে যাবে। আর এখানে একটা মেথড ক্রিয়েট করা হয়েছে, যেটা দিয়ে আর কি আমরা মানে কি একটু শর্টকাটের জন্য, একটা স্ট্যাটিক মেথড এটা, কাউন্টার থ্রেড নামক, সরি সরি, নাম হচ্ছে ক্রিয়েট অ্যান্ড রান কাউন্টার থ্রেড, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, যেখানে একটা প্যারামিটার পাস করা হয়েছে কাউন্টার ডেটা টাইপের। এবার এখানে আমরা কি করছি,
এখানে আমরা কি করছি, কাউন্টার সি, দ্যাট মিনস কি এই ক্লাসের অবজেক্ট না, এই ক্লাসের একটা অবজেক্ট, এবং আমি কাউন্টার থ্রেড সিটি নামক একটা নিউ কাউন্টার থ্রেড সি পাস করে দিছি। তার মানে কি এখানে আমি মূলত একটা থ্রেড ক্রিয়েট করতেছি যেখানে এই অবজেক্টটাকে পাস করে দেওয়া হয়েছে, যে অবজেক্টটা দিছি এই অবজেক্টটাকে পাস করে দেওয়া হয়েছে। এবং এই যে নিউ কাউন্টার থ্রেড, যদি আমি এই যে এইখানে মূলত দেওয়া হয়েছে, তো এখানে কি প্যারামিটারে আছে যে এখানে কি করো, এখানে আমাকে একটা প্যারামিটার দাও, সো এখানে কি সি প্যারামিটার দেওয়া হয়েছে। আর এটা কি অবশ্যই কোন টাইপের, কাউন্টার টাইপের না, এই যে আমরা দেখতেছি কি কাউন্টার ক্লাস টাইপের, এটা হচ্ছে প্যারামিটারটা, মানে কি এখানেও আমাদের কাউন্টার ক্লাস টাইপেরই একটা প্যারামিটার পাস করে দিতে হবে এবং সেখানে থ্রেড ক্রিয়েট হয়ে যাবে। দেন কি হবে, সিটি ডট স্টার্ট যদি দেই তাহলে এই থ্রেডটার কাজ শুরু হয়ে গেছে। তো একটু হয়তো পেঁচানো লাগতেছে, আমরা একদম পুরোটা ড্রাই রান করলে দেখতে পারবো। এখানে কি করা হয়েছে, মেইন ক্লাসে কাউন্টার ডেমো নামক এই কাউন্টার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে ডেমো নামে, নিউ কাউন্টার। তো এটার কি এই ক্লাসের অবজেক্ট নিউ কাউন্টার তৈরি করলাম এবং প্রথমে একটা থ্রেড ক্রিয়েট করি, থ্রেড টি ওয়ানে আমরা কি করি, নিউ কাউন্টার থ্রেড ডেমো পাস করে দিছি, এই অবজেক্টটা পাস করছে। এখন একটা অবজেক্ট ক্রিয়েট করা মানে কি, এই ক্লাসটা অ্যাক্টিভ হয়েছে না, এই কাউন্টার ক্লাসটা অ্যাক্টিভ হয়েছে, যেখানে কাউন্টের ভ্যালু কত এখন 0। এখন আমি কি করছি, এই ডেমোটা পাস করছি, ডেমো পাস করছি কোথায়, কাউন্টার থ্রেড নামক এখানে ডেমো পাস করছি এখানে। এখন যখন এখানে ডেমো পাস করে দিছি, এই কাউন্টার থ্রেড ডেমো এটা যখন এখানে পাস করেছি হয়ে গেল, এই দিস ডট কাউন্টারের ভ্যালু কি, ওই কাউন্টার চলে আসছে। এই ডেমোতে যেহেতু আমি কি করছি, নিউ কাউন্টার মানে কি এই পুরো অবজেক্টটা আছে না, তাহলে এই অবজেক্টের কাউন্টারের ভ্যালু আমাদের দিস ডট কাউন্টারে চলে আসছে না। এখন কি হবে, এখন এইখানে ওই অবজেক্টটা কি, এখন এই কাউন্টার অবজেক্টটা আর এই অবজেক্টটা কি সেম, যেহেতু দিস ডট কাউন্টার আর কাউন্টার যেহেতু সেম, তার মানে কি এই ক্লাসের যে অবজেক্ট, ইনার অবজেক্ট যেটা এই যে কাউন্টার টাইপের, আর আমাদের যে পাস করা এই ডেমো অবজেক্ট দুইটা কি সেম অবজেক্টকেই আইডেন্টিফাই করতেছে। এইবার যদি আমি রান মেথড, মানে রান মেথডটা অটোমেটিকলি চলবে এখানে, সেখানে কি হবে, কাউন্টার ডট ইনক্রিমেন্ট মানে কি এই কাউন্টার ডট ইনক্রিমেন্ট, দ্যাট মিনস এই কাউন্টারকে যখন আমি কল দেবো, দুইটা কি সেম অবজেক্ট, যেহেতু দুইটা সেম অবজেক্টকেই রেফারেন্স করতেছে যেহেতু, তার মানে কি এই কাউন্টের যখন প্লাস প্লাস হবে সেটা কি শুধুমাত্র এরই বাড়বে না, এরও বাড়বে, কারণ কি দুইটা এখন সেম অবজেক্টকেই রেফার করতেছে। তার মানে এই যে 1000 বার কাউন্ট প্লাস প্লাস হবে, সেখানে কি কাউন্টের ভ্যালু হয়ে যাবে আমাদের এখন 1000। সেটা কি শুধুমাত্র কাউন্টার ডট ইনক্রিমেন্ট দিছে, এই কাউন্টারটা কিন্তু এই কাউন্টার হইলেও দুইটা কি সেম অবজেক্টকে যেহেতু রেফার করতেছে, তাহলে কি আমাদের অ্যাকচুয়াল যে কাউন্টের ভ্যালু এই ক্লাসের মধ্যে সেইটা পুরোপুরি 1000 হয়ে গেছে। এখন আমরা কি করতেছি, আরেকটা থ্রেডও কল করতেছি, আরেকটা থ্রেড টি2 তৈরি করতেছি, যেখানে কি সেম অবজেক্টটাই পাস করছি না। এখন যদিও দুইটা মানে মিক্সড ভাবেই এটা রান হবে, বাট মানে সিঙ্ক্রোনাইজ দেওয়া আছে যদিও। তো আপাতত আমরা দেখি এখানে সাপোজ শুধুমাত্র এইটা রান হয়েছে, তার মানে এখন ডেমো কাউন্টারের ভ্যালু কি 1000 আছে না অলরেডি, এই লুপটা চলে কি আমাদের অলরেডি এই কাউন্টার ইনক্রিমেন্ট হয়ে গেছে, 1000 হয়ে গেছে মান। দেন আমি কি করছি, এই অবজেক্টটাকে আবার এখানে পাস করছি, এই অবজেক্টটাকে যদি আমি আবার পাস করি, জাস্ট কি করা হয়েছে, সেই অবজেক্টটা এখানে আসছে, এই ক্লাসের কি এই ক্লাসের অবজেক্টকে আমি আবারও সেই কাউন্টার দিয়ে দিছি, অর্থাৎ 1000 ভ্যালু অলরেডি এর কাছে আছে, মানে পুরো অবজেক্টটাই কি ওর কাছে আছে, সেম অবজেক্টেই আবার রেফার করছি আমি। তো এখন কি হবে, জাস্ট কাউন্টার ডট ইনক্রিমেন্ট দিলে তাহলে কি ওর কাছে অলরেডি 1000 ভ্যালু ছিল, কারণ যেহেতু সেম অবজেক্ট, তার মানে আগের ক্যালকুলেট হওয়া ভ্যালুটাই আমরা আবার পাইতেছি। এবং আবার যখন 1000 বার চলবে তখন কি 1000 হয়ে যাবে এখন 2000, তাই না, 2000। এখন একটা জিনিস দেখি, আহ এইখানে আচ্ছা আমি যদি রান করি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দিতে হবে টি2 ডট জয়েন যদি দেই, তো এই যে এখানে ফাইনাল কাউন্ট 2000 আসছে। জয়েন কেন দেওয়া লাগলো, কারণ ওই যে আমরা কি জানি, যদি আমি জয়েন না দিই তার মানে কি এটা ক্রস করে তো নিচে চলে আসবে, নিচে আসলে কি
দেখা গেল এইগুলো এক্সিকিউট হওয়ার আগে কি হচ্ছে, এখানে প্রিন্ট করে ফেলতেছে, যার কারণে কি ডেমো কাউন্ট তখন বাড়েই নাই। এখন এখানে যদি আমি ই না দিতাম, সিঙ্ক্রোনাইজ না দিতাম, তাইলে এখানে কি হতো, কাউন্ট চেঞ্জ হয় না কেন? 2000 আসার কথা না, তাও আসতেছে। আচ্ছা, জয়েন জয়েন থাকলেও তো সমস্যা নেই। আচ্ছা, এই যে আসছে এবার আলাদা, মানে 2000 আসতে পারে, আলাদা আসতে পারে। এই যে 1969 আসছে, তার মানে কি আসার কথা তো 2000, আমি কি লুপ 2000 বারই চালাইছি না? দুইবার যেহেতু অবজেক্টকে পাস করছি এবং দুইবার 1000 করে লুপ চালাইছি, তার মানে কি এখানে 2000 অ্যাকচুয়ালি কাউন্ট আসার কথা, বাট আসছে 1969। কারণ কি? কারণ যদি একটু শর্টকাটে বলি, এই যে কাউন্ট প্লাস প্লাস, এইগুলোর ক্ষেত্রে এই কাউন্ট প্লাস প্লাস একবারে হয় না। প্রথমত কি হয়, প্রথমত এই আগের কাউন্ট ভ্যালুকে রিড করা হয়। কাউন্ট আগে সাপোজ ছিল 1500, এটা প্রথমে রিড করলো। এরপরে এই কাউন্টকে +1 করা হয়। এরপরে সেইটা আবার নতুন কাউন্টে সেট করা হয়, অর্থাৎ এই ভ্যালুটা, অর্থাৎ এই কাউন্ট +1 পরে এখানে বসাই দিবে। অর্থাৎ রিড করে, ইনক্রিমেন্ট করে, তারপর রাইট করে, তিনটা কাজ হয়। এখন যদি কি হয়, আমাদের এই যে T1 T2 দুইটাকে কি আমি একসাথে স্টার্ট করে দিছি না? তাহলে কি আমরা কি জানি এটা কোলাপস করে, যে একবার T1 এর কাজ হতে পারে, একবার T2 এর কাজ হতে পারে। তাহলে এমন একটা টাইম আসলো, সাপোজ দুইজনেই এটাকে কল করছে একসাথে, দুইজনই সেম টাইমে কল করছে এটাকে, তো তখন কি হবে, দুইজনই কি সেম রিড করে ফেলতেছে, একবারই কাউন্ট বাড়ছে এবং সেই ভ্যালুটা আছে। অর্থাৎ কল দিছে দুইজন, কিন্তু কাউন্ট বাড়ছে এক, এমন হয়ে গেল না? এই কলিশনটা দূর করার জন্যই মূলত আমরা সিঙ্ক্রোনাইজ দিই। কারণ সিঙ্ক্রোনাইজ কি করে, এদেরকে শুধুমাত্র একটা, মানে একজনকেই একবার এখানে কাজ করতে হবে, অর্থাৎ দুইজন একসাথে কাজ করতে পারবে না। দুইজন একসাথে কল দিলেও কি হবে, মানে সিরিয়াল ওয়াইজ এক একজন করে আসবে এমন, ঠিক আছে? তো যার কারণে মূলত আমরা এখানে সিঙ্ক্রোনাইজ দিয়ে থাকি। তো সিঙ্ক্রোনাইজ দিলে কোনো সময় এখানে 2000 ছাড়া তার চেয়ে কম আসবে না, ঠিক আছে? আচ্ছা, এবার কি হবে? আচ্ছা, এইগুলো সাপোজ বাদ দিয়ে দিই। এবার আমরা যে স্ট্যাটিক মেথড ক্রিয়েট করছিলাম, ওইটার মাধ্যমে আমরা কাজ করব। দেখি এখানে, মানে এই সেম কাজগুলো আমরা একটা মেথডের মাধ্যমে শর্টকাটে করতেছি আর কি। কাউন্টার সেট T1, অর্থাৎ এই টাইপের, মানে সরি, এই টাইপের একটা কি ভেরিয়েবল নিছি T1, যেখানে কাউন্টার সেট ডট ক্রিয়েট রান থ্রেড আছে, এই মেথডটাকে আমরা কল করতেছি। সেখানে কি পাস করতেছি, ডেমো পাস করতেছি। এইখানে কি ডেমো পাস করে দিছি, সেই ডেমোটা কোথায় গেছে, নিউ কাউন্টার সেট এইখানে গেছে না, সেই ডেমোটা এইখানে চলে গেছে, এবং এইখান থেকে দিস ডট কাউন্টারের ভ্যালু কাউন্টার হয়ে যাচ্ছে। অর্থাৎ সেম কাজটাই একটা মেথডের মাধ্যমে আরো পেছানো হয়েছে আর কি। এখানে কি এই স্ট্যাটিক মেথডের মাধ্যমে আমি কি এই ডেমোটা পাস করতেছি, সেই ডেমো এখান থেকে আবার সেই কাউন্টার ছেড়ে এখানে যাচ্ছে, সেম অবজেক্ট পয়েন্ট করতেছে এবং রান মেথডে যায় কাউন্টারকে বাড়াচ্ছে, আর কোনো কিছুই না, ঠিক আছে? সেম কাজটাই আমরা একটা মেথডের মাধ্যমে করছি। আর টি2তেও সেম কাজ করছি, এবং T1 ডট জয়েন T2 ডট জয়েন। তো এখানেও ফাইনাল কাউন্ট দিলে 2000ই আসবে, যেহেতু আমাদের কি অলরেডি আমরা এখানে সিঙ্ক্রোনাইজ রেখে দিছি। আর এখানে স্লিপ দিলে তো আমরা জানি যে যত স্লিপ দিব তত এখানে ততক্ষণ ফাইনাল কাউন্টটা প্রিন্ট হওয়ার আগে স্লিপ অবস্থায় থাকবে। এই যে আউটপুট আসতেছে না 4 সেকেন্ড পরে এই যে আসছে 2000, ঠিক আছে? এটাই পার্ট 4। পার্ট 4 আছে এনাম। এনাম সম্পর্কে আই গেস মনে আছে সবার, এনাম একটা নর্মাল ক্লাসের মতোই, কিন্তু এটার অবজেক্ট তৈরি করা যায় না, ঠিক আছে? তো এনাম দুই টাইপের হতে পারে, শুধুমাত্র শুধুমাত্র কিছু ভেরিয়েবলের মতো দেয়া থাকতে পারে, অথবা সরাসরি ভ্যালুও দেয়া থাকতে পারে। বিস্তারিত এগুলো নিয়ে তো স্লাইডে পড়ছি আমরা। তো এইখানে যেই টাইপ অ্যাকচুয়ালি দেয়া আছে সেটা আগে দেখি, যে এখানে শুধু নর্মাল ভ্যালু ছাড়াও আরো কি দেওয়া হয়েছে,
প্রত্যেকটার ব্র্যাকেটে কিছু ভ্যালু দেওয়া হয়েছে। বিতে দেওয়া হয়েছে 4, সিতে দেওয়া হয়েছে 2, ডিতে 5, ইতে 9। এইটা ইন্টারনালি কি করে সবাই কি খেয়াল আছে? এটা ইন্টারনালি কি করে, যখন আমি বি এই যে 4 কল করছি, দ্যাট মিনস সাপোজ আমাদের কাছে একটা এখানে জাস্ট বোঝানোর জন্য, সাপোজ আমাদের কাছে এমন একটা আছে, একটা ক্লাস বি আছে, ঠিক আছে, একটা ক্লাস সাপোজ বি আছে, যেখানে গিয়ে আমরা বি এর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলে কি আমরা কি যখন নিউ বি কল দিব, এখানে কি কোনো কনস্ট্রাক্টর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর থাকলে সেটাই যায়, আর না থাকলে কি বাই ডিফল্ট একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টরে যায়, তাই না? এবার এই যে 4 দেওয়া হয়েছে না, তো ইন্টারনালি এমন হইতেছে এখানে ওই 4টা অ্যাকচুয়ালি এখানে পাস হয়েছে, লাইক এখানে ইন্ট 4 প্যারামিটার দেওয়া হয়েছে, সরি ইন্ট এ দেওয়া হয়েছে যেখানে কি 4 আসছে। তো সেখানে কি হবে, এই ক্লাস বি এ, সাপোজ এই ক্লাস বি ও একটা ভেরিয়েবল ছিল, সাপোজ ওর প্রাইভেট ভেরিয়েবল, প্রাইভেট বি, প্রাইভেট ইন্ট বি। তো এখানে কি হবে, ওই বি এর ভ্যালু সেট হয়ে যাবে এ। ইন্টারনালি এই কাজগুলো হয়, অর্থাৎ এই বি এর একটা অবজেক্ট টাইপের মতো তৈরি হয়ে যাচ্ছে, এবং সেইখানে গিয়ে তার ভ্যালু এই 4 সেট হয়ে যাইতেছে, ঠিক আছে? ইন্টারনালি এই কাজটা এইটুকু লেখা মানেই এই কাজ ইন্টারনালি হয়ে আছে, ঠিক আছে? সো সি এর ক্ষেত্রেও সি এর অবজেক্টের মধ্যে কি 2 ভ্যালু সেট হয়ে আছে, ডি এর অবজেক্টের মধ্যে 5 ভ্যালু সেট হয়েছে, ই এর অবজেক্টের মধ্যে কি 9 ভ্যালু সেট হয়ে আছে। এখন মেইনলি কাজ হবে এখানেই। এখন এই কাজটাই এই যে এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে অলরেডি দেয়া আছে, যে এই এনাম ক্লাস, এনাম ক্লাসের মতোই যদি আমরা সরাসরি অবজেক্ট তৈরি করতে পারি না, বাট এই যে ইন্টারনাল ভ্যালুগুলো কি এইখানে সরাসরি ডাক দেয়। অর্থাৎ এই যে এনাম ক্লাসের মতো, তার মানে কি এর একটা কনস্ট্রাক্টর তৈরি করা যায়। কনস্ট্রাক্টরে আমরা ভ্যালু প্যারামিটার দিছি এন্ড যে, তো এই যে যখন বি 4 দিছি তখন কি হয়েছে, এই এনাম এর মধ্যে বি এর একটা অবজেক্ট, অর্থাৎ বি এর পার্টিকুলার একটা অবজেক্ট তৈরি হয়েছে এখানে, ঠিক আছে? যেখানে কি এখানে 4 ভ্যালু গেছে। 4 ভ্যালুগুলো কি হবে, প্রথমত এখানে এনাম এই লেখাটা প্রিন্ট হবে, এবং আই, এই আইটা এখন কার আই, আমি কি বি এর অবজেক্টের মধ্যে আছি না? বি এর অবজেক্টের মধ্যে আছে মানে এই আইটা শুধুমাত্র বি এর, সেই আয়ের ভ্যালু কত, যে সেট হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 সেট হয়ে গেল, তাই না? এবার যখন সি এর 2, তখন কি হবে, সি এর 2 এর ক্ষেত্রে কি এই 2টা এখানে আসবে, এনাম এই লেখাটা প্রিন্ট হবে এবং আই সমান 2 লেখা হবে, কিন্তু আগের এই আই সমান 4 রে কিন্তু ওভাররাইট করবে না সে। এই আই ছিল বি এর অবজেক্টে, এখন সি এর নতুন আরেকটা অবজেক্ট, দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো সি এর আয়ের ভ্যালু 2, ডি এর আয়ের ভ্যালু 5, ই এর আয়ের ভ্যালু 9, ঠিক আছে? এইগুলো সেট হয়ে যাবে। তো এখন 4 বার যখন কল করা হবে, 4 বারই কি এনাম এ প্রিন্ট হবে এবং ভ্যালুগুলো সেট হয়ে যাবে। লাইক আমি এখানে কিছুই প্রিন্ট করি নাই, তাও দেখা যাবে শুধুমাত্র রান করলেই, সরি সরি এটার অবজেক্ট তো দিয়ে, মানে এটার ডাক তো দেওয়া লাগবে অলরেডি, তো রাইট, মানে আপাতত এনামের মধ্যে কিছু চলতেছে না, তাই না? এটা তো জাস্ট একটা টেমপ্লেট টাইপ কাজ করতেছে। আচ্ছা, এই যে এইখানে যখন আমি একটা কি এ ডট বি, এটাকে কল দেওয়া হয়েছে, এ ডট বি, এটাকে জাস্ট কল দিছি আমরা, কিন্তু অবজেক্ট তৈরি করিনি। জাস্ট আমরা ওই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করা যায়। আমরা দেখছি এনামের স্লাইডে পড়ার সময় যে এগুলার, এই যে লাইক এমন কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, ঠিক আছে? আমরা শুধুমাত্র কি করতে পারি, ওইটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারি। যেহেতু এটা এ ক্লাসের মানে এ এনামের মধ্যে আছে, টাইপটা আমরা এ রাখছি এবং এ ডট বি এটাকে ডাক দিছি, এবং যখনই আমরা এইটার ভিতরে কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে যাব, পুরোটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে পুরোটা যদি অ্যাক্টিভ হয়, তার মানে কি এই 4টা জিনিস কাজ শুরু করে দিবে না? যার কারণে এই যে জাস্ট এই এ ডট বি কে অ্যাক্সেস করতে গেছি, আর আমাদের কি 4 বার এর নাম প্রিন্ট হয়ে গেছে, আর ভ্যালুগুলোও তাহলে সেট হয়ে গেছে। এখন এগুলো তো করা যাবে না, আমি যদি শুধু একে প্রিন্ট করি, হয়ে গেল এই যে এ হচ্ছে বি, এ হচ্ছে বি, কারণ এই যে কল দিছি কাকে, আমি এ ডট বি কে কল দিছি না, এটা জাস্ট ওই ভেরিয়েবলটা কোন টাইপের, মানে কোন অবজেক্টের, মানে বি টাইপের নাকি সি টাইপের ডি টাইপের কোনটার মতো, তো সেইটা আর কি এখানে সেই নামটা সেভ হয়ে যায়, জাস্ট ওই ক্লাস নেম সাপোজ বি সেট হয়ে যায়, ঠিক আছে? এখন আমি এইখানে কি করতেছি, দেখি আমরা কি জানি এনামের ক্ষেত্রে অর্ডিনাল, অর্ডিনাল একটা জিনিস আছে। সেই অর্ডিনাল কি, অ্যাকচুয়ালি এটার সিরিয়াল ইন্ডেক্সিং। সাপোজ বি আছে আমাদের 0তে ইন্ডেক্সে, সি আছে 1, ডি 2তে আছে, ই 3তে আছে, অর্থাৎ
এর মতো ইন্ডেক্সিং হতে থাকে। এটা 0তম এলিমেন্ট, এটা 1তম, এটা 2তম, এটা 3তম, এগুলো হচ্ছে অর্ডিনাল দিয়ে আমরা হিসাব করি। তো এখানে এই অবজেক্টের মাধ্যমে মানে এই ফর ইচ লুপের মাধ্যমে এখানে আমরা কি প্রিন্ট করছি দেখি। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা মেথড ছিল, এটা আমরা দেখি নিই। ইন্টিজার এম একটা কি রিটার্ন টাইপ ওয়ালা মেথড, যেখানে কি আমরা একটা ভ্যালু পাস করবো। এখানে সাপোজ আমি 4 পাস করলাম। 4 পাস করলে কি রিটার্ন আই ইন্টু জে করছে, আইটা কই থেকে পাবে? আমি যার অবজেক্টে কল দিব তার কাছ থেকে কি অলরেডি আয়ের ভ্যালু যে 4 2 5 9 এগুলো সেট হয়ে আছে না। আমি যদি D5 এর অর্থাৎ ডি এর অবজেক্টের মধ্যে এই ভ্যালুটা পাস করি, ডি এর অবজেক্টের মধ্যে এম কে যদি আমি কল করি, তাহলে কি অলরেডি তার কাছে 5 ছিল, আর আমি যে এর মান সাপোজ 3 পাঠাইছি, তাহলে কি রিটার্ন করবে আমার 3 5 15 এরকম আর কি। নিচে এখানে কোডটা দেখলে বুঝবো আমরা। এই যে ফর এ টাইপের, অর্থাৎ পুরোটা এ নাম এ টাইপের, সো এখানে অটোর মতো কাজ করবেই যে একই সবগুলারই টাইপের বস। এবার এ ডট ভ্যালুস দিলে কি হয়? এ ডট ভ্যালুস দিলে এটার মধ্যে যে যে আছে সবাইকে আমরা আইটারেট করতে পারি, ঠিক আছে? এ ডট ভ্যালুস দিলে সবগুলো মূলত চলে আসছে এখানে, এবং এক এক করে এই এটু হচ্ছে আইটারেটর। প্রত্যেকবার এই এটু এর মধ্যে একটা একটা করে মান আসবে এবং তার আমরা কিছু প্রপার্টি প্রিন্ট করব। শুরুতে ওই এটুকে প্রিন্ট করব, তার নামটা আর কি, এটা কি বি সি ডি না ই এগুলা। তারপরে তার এটু ডট অর্ডিনাল, সে কত নাম্বার এলিমেন্ট সেটা প্রিন্ট করব। এরপরে এটু ডট আয়ের ভ্যালু, অর্থাৎ ওইটার মধ্যে আয়ের ভ্যালু 4 আছে, 2 আছে, 5 আছে না 9 আছে, এইগুলো প্রিন্ট করব। এবং লাস্টে এম মেথডকে সেই অবজেক্টের যে এ টু যদি বি হয়, তার মানে কি আমি বি এর অবজেক্টকে কল দিতেছি, এ টু যদি সি হয় সি এর অবজেক্টকে কল দিতেছি, তাহলে সেই পার্টিকুলার অবজেক্টে আমরা কি ভ্যালু একটা পাস করে দিচ্ছি এবং সেখানে আমরা একটা ভ্যালু রিটার্ন করে দিবা, সেটা কি এখানে প্রিন্ট হবে। যদি আমরা রান করি, রান করে একটা দেখাই জাস্ট, এখানে এই যে সিরিয়ালি কি আমাদের বি সি ডি আছে, তাহলে যখন লুপ চালাবো তো এক এক করে আইটারেট হবে। প্রথমে কি বি কে পাবে, বি তার নামটা প্রিন্ট হলো, এরপরে তার অর্ডিনাল, সে কি 0তম ইন্ডেক্সে আছে, সেখানে কি যে আমরা অর্ডিনাল প্রিন্ট করছি, 0তম ইন্ডেক্সে আছে। তার আয়ের ভ্যালু কত? এই যে তার আয়ের ভ্যালু 4 সেট হয়েছিল। আর যদি আমি পাস কোথায় এম মেথডে যদি আমি এই যে এ টু ডট এম এই অবজেক্টের অর্থাৎ যার মধ্যে বি এর মধ্যে আছি সেটা ডট এম, তার মানে কি বি এর এম কে আমি কল দিচ্ছি, যেখানে আমি ভ্যালু পাস করছি 5। ওই 5 যায় কি এই 4 এর সাথে গুণ হয় কি 20 হয়ে যাবে না? এই যে 20 হয়েছে। আরেকটা দেখি, সাপোজ সি এর সাথে, সাপোজ এই যে ই এর ক্ষেত্রে কি হবে? যখন ই এর কাছে আসবে তখন কি এই টু এর মান প্রিন্ট করবে ই, তার অর্ডিনাল কত? 0 1 2 3, তার অর্ডার হচ্ছে 3। তারপরে তার আয়ের ভ্যালু কত? তার আয়ের ভ্যালু 9, এই যে 9। আর পাস করছি তো আমরা 5, তাহলে 5 9 45 প্রিন্ট করবে। তো এইভাবে বাকি দুইটাও প্রিন্ট হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। একটু শর্টকাটে বলতেছি, এগুলো স্লাইডেই বিস্তারিত পড়ানো হয়েছে, যার কারণে জাস্ট যতটুকু কোডটা জাস্ট ডায়গ্রাম বোঝানোর মতো করেই পড়াইলাম। ওকে, ল্যাব 15-এ এগুলাই ছিল। সময় থাকলে ল্যাব 16 নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।